প্রিয় দর্শক, নিউ ইয়র্ক থেকে প্রচারিত আলাপ ইউএসএ অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো বা প্রতিবারের মতোই এই অনুষ্ঠানটি আমাদের সপ্তাহে 3 দিন। আপনারা জানেন যে রতন তালুকদার লাইভ নামে আমরা প্রতিদিন একটি প্রোগ্রাম হয়, আর এই আলাপ চ্যানেলে আমরা যাদের সঙ্গে বিশেষ ব্যক্তিদেরকে এনে কথা বলি, তাদেরকে নিয়ে আলাপ অনুষ্ঠানে কথা বলি সপ্তাহে 3 দিন। এখন থেকে সপ্তাহে 3 দিন, একদিন পর পর আলাপ অনুষ্ঠানে আমাদেরকে দেখতে পারবেন। আর রতন তালুকদার লাইভে প্রতিদিনই আমাদের ছোট বড় ভিডিও প্রতিদিনই আপলোড করা হয়। বিভিন্ন সমকালীন প্রসঙ্গ, দেশের সর্বশেষ চলতি ঘটনাবলী নিয়ে খবরের অন্তরালের খবরের নেপথ্যের খবর নিয়ে আমরা বিশ্লেষণ করি। যথারীতি আজকে আমাদের সঙ্গে রয়েছেন পরিচিত মুখ আপনাদের, উনি আমাদের রতন তালুকদার লাইভ এবং আলাপে এর আগেও অংশ নিয়েছেন। বিশিষ্ট লেখক, রাজনৈতিক, মানবাধিকার নেতা এবং কমিউনিটির নেতা। অফকোর্স প্রকাশিত গ্রন্থ বেশ অনেকগুলি, আমাজনেও পাওয়া যাচ্ছে তার বইগুলি। তিনি জসিম উদ্দিন, জাতীয় পার্টির রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন, সাবেক ছাত্রনেতা। জসিম উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ মিস্টার রতন তালুকদার, আলাপকে স্বাগতম। আমি ভালো আছি ইনশাল্লাহ। আপনারা ভালো আছেন তো? এই তো চলে যাচ্ছে। আপনি তো, আমরা তো দুজনেই নিউ ইয়র্কেই। নিউ ইয়র্কে এখন সামার চলছে মোটামুটি ভাবে। আমরা সামারেই এনজয়, স্কুল বন্ধ হয়ে গেল, বাচ্চারাও এখন স্কুল, আপনার বাচ্চা তো আছে স্কুলে যায়, তারাও এখন আপনাকে আরো বেশি, আরো হয়তো আর একটু বেশি অস্থির করে রাখবে। দে ওয়ান্ট এ ভ্যাকেশন, ফ্লোরিডা, অরল্যান্ডো। ভেরি গুড, ভেরি গুড। না, স্বাভাবিক। হ্যাঁ, তো অনলাইন গেলে ডিজনিল্যান্ডে যেতে পারবেন, সেটা বাচ্চাদের জন্য উপভোগে। অবশ্যই আরেকটি জায়গা আপনাকে আমি রিকমেন্ড করব। ডিজনি থেকে কিন্তু নাসা যে মানে আমাদের যে উৎক্ষেপণ হয়, যে সমস্ত স্যাটেলাইট গুলি, নাসার কিন্তু হেডকোয়ার্টার কিন্তু খুব বেশি দূর না অরল্যান্ডো থেকে। ইচ্ছে করলে আপনি ট্রিপে নাসা অ্যাড করতে পারেন। যাই হোক, আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আলোচনার বিষয়বস্তুটা, আমাদের দেশে বিষয়টি খুব আলোচিত ইদানিং, খবরের সিংহভাগ বলা যায়। প্রতিদিনেই বাংলাদেশের বিভিন্ন কাগজে আর ফেসবুকে তো অনেক প্রচলিত। ধরা যাক ফেসবুকের অনেক কথাই খুব বানানো হয়, হয়, কিন্তু জাতীয় পত্র পত্রিকাতে দেখা যায় মাদ্রাসাগুলিতে বলাৎকারের ঘটনা, মাদ্রাসা ছাত্রদেরকে মানে করা হুজুরদের দ্বারা, এই যে সামাজিক অবক্ষয়, যেটি মাদ্রাসা একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ইনস্টিটিউট, যেখানে পড়াশোনা করা যারা, তারা শিক্ষকরা গুরুতুল্য, তারা কোরআন হাফেজ হোক বা যে কোনো ধরনের শিক্ষার ইসলামিক শিক্ষায় শিক্ষিত, তো ওরা আবার কিভাবে বাচ্চাদের উপর বলাৎকার করে, এবং এটা তো সামাজিক অবক্ষয়ের দিক বিবেচনা করলে আপনি কি বলবেন, কোন ভাষায় বলবেন? ধন্যবাদ মিস্টার রতন তালুকদার। একটা খুব দুঃখজনক ইস্যু আজকে নিয়ে আসলেন। শিরোনাম বলেন, হেডলাইন বলেন, সোশ্যাল মিডিয়া, স্পেশালি ফেসবুক, অল নিউজ পেপার খুললেই খুব কষ্ট পাই। একটা বিষয় উঠে আজকে নিয়ে আসলেন আপনি। এটা আলোচনা করতে লজ্জাবোধ হয়, কষ্ট লাগে, মনে চোখের পানি চলে আসে। সেই বাংলাদেশের গ্রাম অন্তরে আজকে একটি ঘটনা, শিশু ছেলে বলাৎকার। সোশ্যাল মিডিয়া এই জিনিসটা আমার কাছে আমাকে ব্যথিত করে। আপনি বিষয়টা আজকে এমন একটা কি বলে সেন্সিটিভ ইস্যু নিয়ে আসলেন, এটা নিয়ে আলোচনা করতে গেলে আমাকে ব্যথিত করা বিশেষ করে। আমি একটা বিষয় আজকে থেকে 2-3 মাস আগে দেখলাম। এটা মেবি আমার জন্মস্থান কুমিল্লাতেই, ওখানে পাশে চৌদ্দগ্রাম একটি এতিমখানায়, মাদ্রাসায় একজন মায়ের আহাজারি, মায়ের কান্না। এতিমখানা তো ছেলেদেরকে দিয়ে দেয়। ওখানে যে মোতালি যে ছিল হুজুর, তাকে তার পায়ুপথ নাকি করে ফেলছে। সেই ছেলেটা চলে আসলো মায়ের কাছে, মায়ের কান্না। পরবর্তী শুনলাম ছেলেটাকে মারা গেল। দুঃখজনক কিছু নেই, কিন্তু তাকে গ্রেপ্তার করলো। প্রচলিত আইন 1860 ব্রিটিশ যে আইন করে গেছে, ওই আর সংশোধিত হয় নাই। ছেলে বলাৎকার, শিশু বলাৎকার 77 ধারা, ফেনাল কোড মনে হয় 377 এর ধারায় এ বলাৎকারে 10 বছর সর্বোচ্চ যাবজ্জীবন। প্রচলিত আইনে এটা আর চেঞ্জ হয় নাই।
এই ব্রিটিশরা 1860 যেটা করে গেল, ফেনাল টু 377, বলৎকার প্রমাণ করতে গেলে মেডিকেল রিপোর্ট টেস্ট, এটা স্বইচ্ছা হোক জোরপূর্বক হোক, এটা লেখা আছে ওখানে, দেখলাম পড়ে, আমি স্টাডি করলাম আজকে। বলে এই শিশুটা যদি বলৎকার হয় কোনো পুরুষ কর্তৃক বা হয়, ক্ষতি সাধন হয় শারীরিক মানসিক, সর্বোচ্চ সাজা 10 বছর, তারপরে তুমি ফাইন্যান্সিয়াল একটু পানিশমেন্ট দিবে, আর না হলে যাবজ্জীবন। কিন্তু সময়ের প্রয়োজনে আজকে সামাজিক অবক্ষয় রোধ করতে গেলে একটা ভেরি গুরুত্বপূর্ণ একটা চেঞ্জ আনা দরকার। 1860 ল চেঞ্জ করে। কদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হত্যা, নির্যাতন, ড্রাইভিং, রামিসা হত্যার জন্য কুইক ট্রাইব্যুনাল, কুইক করে ফাঁসি দিয়ে জাতিকে ঠান্ডা করলেন। কিন্তু এইভাবে তো অনেক ঘটনা এই পর্যন্ত তো আজকে বিগত 52 বছরে হাজার হাজার শিশুকে র্যাপ করে মেরে ফেললো, বাচ্চাদেরকে। বিশেষ করে তো বলবো, আর কি লজ্জা লাগে বলতে, এ দাঁড়িয়ে রাখা হুজুর, হজ করে আসা 10 বার, ইমাম সাহ, মুয়াজ্জিন সাহ, বিশেষ করে এই ক্ষেত্রগুলা। আর আমাদের দেশে নিম্ন আয়ের গরিব মানুষগুলো মা বাপ থেকে বিচ্ছিন্ন অথবা পিতৃহারা মারা যায়, চোখের পানি কথা বাচ্চাগুলাকে এতিমখানা বিশ্বাস করে দিয়ে আসে। ওদেরকে তো মারেই, এটা নির্যাতন তো দেখাচ্ছে। তারপরে ওদেরকে যে শারীরিক ভাবে সেক্সুয়ালি চাইল্ড বুশ করে, ওদেরকে ওই চকলেট খাওয়ায়, টাকা দেবে বলে, ওদের দাড়িওয়ালা হুজুর। আমার মনে আছে আজ থেকে 25 বছর আগে এমন একটা ঘটনার বিচার আমি ছিলাম, এই ঢাকায় লালবাগে। বিচারটা আমি ছিলাম, বিচারে রায় দিল এই মাদ্রাসা কমিটি, এতিমখানা কমিটি, সুন্দর একটা রায় ছিল এখানে। তোকে ধরে নিয়ে আসলো, যে ওই ছেলেটা কান্নাকাটি করলো, মাটা নিয়ে গেল, রায় দিল বিচারে। খুব গণ্যমান্য ব্যক্তিরা ছিল, আমাদের নাজির হোসেন ছিল কমিশনার, তদন্ত কমিশনার ছিল। তো উনি কোটিপতি মিলিয়ন না, পুরান ঢাকা লালবাগের। ওনারা রায় দিল যে হুজুরের একটা রায় হলো কি, সামাজিক ভাবে তাকে কিভাবে কি বিচার, সে মাপটাপ চাইলো। তাও রায় হলো যে এই সেলুন মানে আমাদের চুল কাটে যে বারবার, সবাই বাংলা বলে নাপিত, নাপিত আনলো, 50 টাকা দিল, তাকে কাজ করেন, সুন্দর করে মাথাটা শেপ করলো, দাড়ি লম্বা লম্বা দাড়ি শেপ করার পরে সমস্ত চুনকালি দিল। বাংলাদেশে তো টাট্টু ছিল না, চুলকালি মাখলো, সুন্দর করে জুতার মালা পরে এই মাদ্রাসার আঙ্গিনা ঘুরালো। ঘুরে তখন তো ফেসবুক ছিল না, এডিসিসির কথা বলতেছি। তো এই বিচার আমি যেরকম দেখলাম, অবলোকন করলাম কিভাবে বিচার আয় হলো, সামাজিক বিচার করা করো, ব্যর্থাঘাত করলো। তো লালবাগ কিন্তু এতগুলো থানা হয়নি, লালবাগের ওসি চুরা আসে, দাওয়াত দিয়ে আনলো ওনাকে, ওসি রাতে দিয়ে দিল, মারধর করলো না, কোনো ফিজিক্যাল অ্যাসল্ট করলো না, হুজুরকে দিয়ে দিল, সুন্দর শিপ টিপ করে, খুব সুন্দর দেখা যাচ্ছে তাকে, জুতা মালাটা গলায় পরে হুজুরে ওসি সব নিয়ে গেল আর কি। তারপরে কি ভাই বিচার হলো, কেউ আর খবর রাখে না। কিন্তু বিচারটা কিন্তু ওই এলাকাতে যত মাদ্রাসা ছিল, এতিমখানা ছিল, সব কিন্তু 3-4 বছর এটা এফেক্ট করছে। কিন্তু সামাজিক বিচারটা খুব তাত্ত্বিক। এই রাজিস সাহেব মারা গেছে, রাজিস সাহেব ছিল আনোয়ারের মালা সারি ছিল না, আনোয়ার সাহেবের বড় ভাই রাজিস সাহেব, এই রায়টা উনি দিছিল, এটা তাকে মারা যাবে না, টাচ করো না। এই সেলুনে নাপি টেনে সুন্দর করে ক্লিন শিফটে করে, মাথা শিফট করে, একবারে জোতা মালা পরে এটা আলপনা আঁকলো, আইকা সমস্ত এই মাদ্রাসা আশেপাশে যেন হাজার হাজার মানুষে দেখাইলো। এই বিচারের পরে ওই এলাকায় কিন্তু 5-7-10 বছর কোনো শিশু বলাৎকার হয় নাই, কোনো হুজুর এই কাজ করে নাই। আমার মনে হয় আপনারা বাংলাদেশের মাদ্রাসা মুক্ত মোতাল্লি যারা, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, এতিমখানা কমিটি, আপনারা এই প্রচলনটা, সামাজিক বিচারটা আপনারা করে মারবেন না ফিজিক্যালি। এই নাপিত বা সেলুনের লোক আইনে 100-200 টাকা খরচ করে, সুন্দর করে শেপ টেপ করে, সাধারণত টাট্টুর যোগ আসে, কালার টালার করে, তার বুকে একে জুতার মালা দিয়ে গ্রামটা, এলাকাটা, মহল্লা ঘুরালে মনেটা বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু লাগবো তার ওইটা। আচ্ছা, এটা একটা ইস্যু, ভেরি গুড। আপনি একটা সামাজিক আন্দোলনের পথ, আর কোনো পথ নাই, আন্দোলন করা, আন্দোলনের পথ নাই। এবং আমাদের প্রচলিত আইনে কিছু, আইনে 1860 জ্ঞাপন করবে আরো কালোতে মেডিকেল রিপোর্টে দিব, দেওয়ার পরে সে পয়সা 1 বছর গেলে তাকে বাড়িয়ে দেওয়া উচিত। সেটাই। কিন্তু আমি অন্য একটা ইস্যু আপনাকে বলতে চাচ্ছি, এই রিলেটেডই। আমরা শুধু যে হুজুর, মাদ্রাসার শিক্ষকদের কথা বলি, কিন্তু মাদ্রাসায় কিন্তু ছোট ছাত্র, বড় ছাত্র এরা একসঙ্গে থাকে। তো এর প্রভাব কি বড় ছাত্র কি ছোট ছাত্রের উপরে এরকম হচ্ছে না? এরা তো একসঙ্গে থাকে, একসঙ্গে খায়, একসাথে ঘুমায়, ওদের মধ্যে হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে। না না না, হচ্ছে। বিষয়টা বুঝে, বিষয়টা হলো কি, একবার নেহাত গরিব মানুষ, বাপ নাই, মায় দিয়ে আসে, বাপ নাই, বাপ মারা গেছে বা ডিভোর্স হয়ে গেছে, একবার গরিব মানুষের এতিমখানা দিয়ে আসে। আমি জানে না, ভিজিট করছি, আমি কিছু বাচ্চাকে সাপোর্ট করতাম এক সময়। এটা নিজের চোখের পানি বলে দেখলে, ওদের কোনো যাওয়ার জায়গা নাই, ওই ভয় দেখায়,
গেলে তোর খাওয়া মায়া এসে না ওইটা ঠিক আছে, এটা কিন্তু আমরা 80-র দশকে, আমি তো ধরেন আপনার এখন চেয়ে প্রেক্ষাপট। আমি তো আপনার চেয়ার ধরেন আরো কয়েক বছর আগের মানুষ। ইয়াস ইয়াস, হ্যাঁ জানেন। আমরা নিজেরাও দেখছি যখন আমরা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ছি যে হ্যাঁ, মাদ্রাসায় যারা পড়তো গরিবের সন্তানরা পড়তো, ইয়াস, যা এবং বা পরিবারের সবচেয়ে যে মানে যে একজনের 4টা বাচ্চা, অনেকে মনে করে যে ঠিক একটা বাচ্চাকে পড়াবো মাদ্রাসাতে আর 3টা। হ্যাঁ, ইয়ে হাফিজি হাফিজি হুজুর, কোরআন হাফিজ বানাইবো, মেস চলাইবো। That's right, একটা জিনিস বলি, এরকম। আমার আমার এবং আমার এটা খুব আমার ন্যাচারালি এক হইতে আত্মীয়, পারে। আমি জিজ্ঞেস করলাম কোরআন হাফেজ পরে আমাদের মা বাপের ব্যস্ত নিয়ে যাবো। That's কোরআনে right. কোথাও লেখা নাই, ব্যস্ত নিয়ে কোরআনে যাবো। কোথাও লেখা নাই ব্যস্ত নিতে পারে কোরআন হাফেজ হলে, আমি দেখি আচ্ছা, নাই। এটা বিতর্ক, এটা অন্য বিষয়, ওইটা না, ওইটাতে যাওয়ার দরকার নাই, কিন্তু আমি বলছি হ্যাঁ, যে একজন, তারা যখন 4টা ছেলে থাকে, বাবা আমরা তো সবারই তখন ফ্যামিলি বড় ছিল, আমরা 6 ভাই, হ্যাঁ, বুঝছেন জন্য আমার ফ্যামিলি যদি মুসলমান হইতো আমার বাবা হয়তো বলতো একজন মাদ্রাসাতে যাবে। মাদ্রাসা পড়ো। হ্যাঁ, সেটা এরকম হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা, বাংলাদেশের যে আজকের আধুনিক বাংলাদেশ, এখানে কিন্তু এই যে পণ্ডিতরা যাদেরকে দেখেন, যারা এই যে টক শো করে, যারা বুদ্ধিজীবী অনেক জ্ঞান দেয় আমাদেরকে, হ্যাঁ, ওদের পোলাপান কিন্তু কেউ মাদ্রাসায় পড়ে না। ওদের পোলাপানটা আপনি মাদ্রাসায় পাবেন না। ওদের পোলাপান পরে দার্জিলিং এ আবার গল্প করবে, ভারত বিরোধিতার গল্প ঢাকায় বসে। ওদের পোলাপান পরে আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, ওরা কিন্তু মাদ্রাসায় পড়ে না। ঠিক মাই ওয়ার্ড, আমি আপনাকে বলতেছি, বুদ্ধিজীবী, মন্ত্রী, মিনিস্টার, রাজনৈতিক, তাদের পোলাপান পরে ভারতের দার্জিলিং এ। ভালো একটা পয়েন্ট বলছেন, এটা ভালো একটা পয়েন্ট। সারাক্ষণ সারাক্ষণ টক শোতে এসা চোদ্দ অন্যদেরকে জ্ঞান দেয় নিয়ে নিব, কিন্তু পরের দিন ছেলের ভর্তি করে দার্জিলিং এ নিয়ে। হ্যাঁ, সব দার্জিলিং এ বাচ্চাগুলো থাকবে, যাবে ওইটা দার্জিলিং এ যাবে, আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়ে। হ্যাঁ, না বাচ্চাগুলাকে বেবি দার্জিলিং এ বেবি কিন্তু ভালো স্কুল একটা আছে ওখানে, ওখানে সবাই বাচ্চা পড়া দার্জিলিং এ, পাশাপাশি দেখতে পারে প্রতি সপ্তাহে যায়। আমি বিষয়টা আমি জানি, আমাকে কয়েকজন বলছে, আমি কয়েকজন ঢাকায় আমার কিন্তু বন্ধু বান্ধবের মধ্যে ঢাকায় আজকে যে পয়েন্টটা সেন্সিটিভ ইস্যুটা আনলেন, এটা আইনগত বিষয়টা একটু আপনাকে আমি অ্যাড করতে না, চাই। এটার আগে আমি আপনাকে যে একটা কথা, আমরা কিন্তু আর 2 মিনিট ইন্ডিয়া নিয়ে কথা বলবো। আমি যেটা বলছি যে আমরা শুধু হুজুরকে বা মুয়াজ্জিনকে, ইমামকে যে দোষারোপ করি, মাদ্রাসায় বা এতিমখানায় যে বড় ছাত্ররা, ধরেন যে ছাত্রটা 8-এ 9-এ পড়ে, এই যে 9-এ যে পড়ে, 15-16 বছর বয়স, আর যেটা আবার 6-এ পড়ে, এটার বয়স 11 বছর, কিন্তু এরা তো একসঙ্গে থাকে। কিন্তু যে হুজুররা এগুলি করে পরে, এইটার কারণে বড় ছাত্র ছোট ছাত্রের মধ্যে এই ধরনের বলাৎকার হইতে পারে না। এটা খুব এটা টাফ কোশ্চেন, বিষয়টা বোঝাই। এই বাচ্চাগুলা তো ছোট, এটা না বেবি, এগুলো 7-8 বছর বেবি থাকে, ওদেরকে ইজিলি কিন্তু কনভিন্স করে না, বই টই দেখায়, চকলেট খাওয়ায়, টাকা দেয়, বই দেখে এই কাজ করতে পারে। কেউ ব্যথা পায়, বায়ুপথে রক্ত বাইর হয়, তো মার কাছে বলে গিয়া, কিন্তু বড়গুলা টাচ করলে বাইরে পালাবো, বড়গুলা চাকু নিয়ে ধরেবে, বড়গুলার ভয়ে বলে না। যেগুলো 8-9 উঠে গেছে, এগুলোর কাছে যারা হুজুরা খুব চালাক, এগুলো ছোটগুলো চকলেট খাওয়ায়, টাকা দেয়, ওই প্লে করে, বাচ্চারা তো প্লে বোঝেন, সন্তান আপনি বড় হয়েছে বোঝেন না, এগুলো বুঝে সুঝে ওই কাজটা করে ফেলায় আর কি। করলে ব্যথা পাইলে ব্লিডিং করলে পরে বাড়ি যেবার দেয় না, মাকে দেখা দিতে দেয় না, পরে নিজের চিকিৎসা করে। কিন্তু আমি প্র্যাকটিক্যালি শুনছি গল্পগুলা, আমি লিখি এটার উপর আর কি। সবচেয়ে দুঃখজনক এটা, এই বাচ্চাগুলো এগুলা পরে টাচ করলে আবার মাইরে ফেলা হুজুর, আবার এগুলা কাছে অফার নিয়ে যায় না, এগুলা বড়দের কাছে যায় না, ওরা হুজুরা চালাক। হুজুরা মেনলি যেগুলো হলো স্পেশালি হুজুর যেগুলা ওই যে বয়স্ক হজ করে আসছে 7-8 বার, এগুলা বেশি আসক্ত এই ছেলেদের প্রতি আর কি। এটা হলো এটা বায়োলজিক্যাল একটা আর কি, ক্রেজ আর কি। এটা বলে আমাদের দেশে হলো গে বা সেক্সুয়াল, বিষয়টা খুব লজ্জাজনক, তাই না? না না, ওরা বেশিরভাগ দেখলাম, আমি ফলো করলাম বিগত 3 মাসে যতগুলা বলৎকার হলো, এর মধ্যে মিক্সআপ এজ গুলা 70-60 এই টাইপের লোকেরা, এটা বেশি বাচ্চাদের প্রতি আসক্ত। আর তারপরে এখন দেখি মাঝে মাঝে ইয়াং হুজুর দাঁড়িয়ে রাখছে, নতুন মাদ্রাসা এতিমখানা মোতাল্লি হয়েছে, তো মাদেরকে আমি একটা মায়ের গল্প শুনছি নরসিংদীতে, মাকে ঢুকবার দেয় না 2 মাস। আরে ভাই, আপনি তো ছেলেদের কথা বলতেছেন। কদিন আগে একটা খবর আসলো, একটি মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, সেই মাদ্রাসায় স্টুডেন্ট বোধহয় 20 জন না 22 জন একটা ক্লাসে, সেই মেজের হুজুরে সবাই কভার করছে, এরকম নিউজও আছে। এখন এটার জন্য সম্পূর্ণ দায়ী হলো এই যে পলা ইন্ডিয়াতে বসে আছে এই মহিলা, এই সবচেয়ে দায়ী মহিলা, এটা ডেভেলপ করছে সে।
সে কমই নাকি বুঝি না ভাই, স্টাডি করে নাই। এলাকায় একটা মাদ্রাসাকে 60 লাখ 70 লাখ 10 কোটি 20 কোটি টাকা দিয়া 5 তলা বিল্ডিং বানাইছে। এই যে মহিলা সবচেয়ে দায়ী। আজকে সবচেয়ে বার্নিং কোশ্চেন, এই সেন্সিটিভ ইস্যু, এটাকে কোটি কোটি শত শত 4,000 5,000 কোটি টাকা এস্টাবলিশ করে শেখ হাসিনা দায়ী। ভোটের জন্য, ভোট ব্যাংকের জন্য হুজুরদেরকে কনভিন্স করা, এই মহিলা দায়ী আজকে এস্টাবলিশ করার জন্য। এটা ছিল না। আপনি একটা জাস্ট অ্যাড করে এই ইস্যুটা, সেন্সিটিভ ইস্যুর মধ্যে একটা ইস্যু বলি। আজকে সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় মাদ্রাসা বলা হয়, কারণ সাধারণ ছেলে কলেজে চান্স পায় না। বাগিনও চান্স পাইছে, পরে অনেক করে চান্স পাইছে গিয়ে প্রাইভেটে পড়ে না ইউতে, এনএসসি ইউতে, নসাউথে। কারণ জুলাই আমরা জুলাই চান্স পাই না। জুলাই বিপ্লব হ্যাঁ, জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী যে সমস্ত পোলাপান সব মাদ্রাসা ফেরত। এটা বিপ্লব বলেন, আমি বিপ্লব স্টাডি করছি জীবন, অনেক যেভাবে যেভাবেই বলেন আপনি বিপ্লব বলেন, হাসি দেখা দেয় আমেরিকা। আমরা বাইডেনের মিনিস্টার হাতে দেখা দেয় দিচ্ছে, হাসি দেখা লাগা ঢুকা দেয় দিচ্ছে সেটাই টাকা বলছি, পয়সা কিন্তু দিয়া। ওরাও কিন্তু কৌমি মাতার আশীর্বাদে এটা দায়ী হাসা কাছে না। এখন তাই সেন্সিটিভ ইস্যু, তারেক রহমান এটা এবলিশ করতে পারবে না, কথা পারবে না, তার না ক্ষমতা পারবে না, কারণ এই বিষয়টা তো খুব সেন্সিটিভ। তার এটার মধ্যে আমি স্টাডি করলাম 12,500 মাদ্রাসাকে হাসিনা 150 কোটি 200 কোটি টাকা করে এলাকা দিয়ে গেছে। একটা মাদ্রাসা 3,80,00,000 টাকা বরাদ্দ, 5 কোটি বরাদ্দ বিল্ডিং করার জন্য। এই শেখ হাসিনা আজকে দায়ী। জানেন আপনি এই মাদ্রাসা প্রফেসররা কত বেতন পায়? একটা কওমি মাদ্রাসার এগুলা বেতন কত? একটা 30,000 40,000 50,000। শামীম বললো এটা বড়া বাজার মাদ্রাসা আছে, ওইটার জন্য শেখ হাসিনা 6 কোটি টাকা বিল্ডিং বানাইছে। মানে ওখানে প্রিন্সিপালের বেতন নাকি 52,000 টাকা, যিনি 500 টাকা বেতন ছিল এগুলার, জানেন? সরি, হ্যাঁ এগুলো ওই যে আমি বলি আমার মা হুজুর আইব, হুজুর আসলে মা কয় হুজুর আইব, হুজুরের জন্য মোরগ জবাই দিত, একটা মোরগের বড় মাংসটা হুজুরের জন্য সবকিছু, হুজুরে তাহারিকেন নিয়া। তখন তো হুজুর গ্রামে তো আমাদের হরিপুর গ্রামে তখন ইলেকট্রিসিটি প্রথম আমাদের ঘরে, আর সেদিন সব প্রথম ইলেকট্রিসিটি নিয়ে আসে, ইলেকট্রিসিটি নিয়ে গেছে এলো জিয়ার আমলে 77-এ ফার্স্ট ইলেকট্রিসিটি কুমিল্লা টাউনে। ওকে, তারেক ভাই, আপনাকে আমি পাঠাচ্ছি লিঙ্ক 5 মিনিটের মধ্যে, 5 মিনিট। ওকে, থ্যাংক ইউ। হুজুরের জন্য মোরগটা জবাই করে পোলাও রান্না করে হুজুরে দোয়াটা পড়বো, আমার দোয়া করে দেবো পরীক্ষা ভালো করতে পারি। তো এই হুজুরে পরীক্ষা ভালো করতে পারেনি, দুঃখজনক। ওই আমলে এটা ছিল না আর কি, বলৎকারটা। এখন পরীক্ষা ভালো করবো, রেজাল্ট দিব, এগুলো বাবুদেরকে চকলেট খাওয়াবে, টাকা দিয়ে তোর মারে বলবি না, বললে তোরে মারি ফেলাবো, তা খাওয়াবো না তোরে ভালো খাবার, এই কাজগুলা করে। এখন একমাত্র চেঞ্জ হলো কি, আইনগত যেটা 1860 ব্রিটিশ রুলটা চেঞ্জ করা প্রয়োজন। এটা চেঞ্জ করলে পার্লামেন্টে সহজে পারে। বলৎকার, জসীমউদ্দিন 1 মিনিটের মধ্যে আপনি শেষ করুন প্লিজ। আইনি জটিল। আমি একটা আইনগত ব্যাখ্যা হলো কি, 1860 ব্রিটিশ যে আইন করে গেল, এই শিশু বলৎকার, শিশু নির্যাতন, রেফিং, জোর করে সেক্সুয়াল অ্যাসাল্টিং রুলটা এটা চেঞ্জ করে যাবজ্জীবন না, সরাসরি মৃত্যুদণ্ডের বিধান। এবং শর্টকাট কোর্ট, কোনো মেডিকেল টেস্টটা বাচ্চার এই যে বেবিটা অ্যাসাল্টিং হবে তার বক্তব্য রেকর্ড করে তাকে কোর্টে নিয়ে তাকে ফাঁসি দিয়ে দিবে, তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে। দুই চারটা ফাঁসির পানিশমেন্ট, মেজর পানিশমেন্ট হলে দিস উইল বি, এটা থাকবে না এটা। আর না হলে এই এতিমখানা মাদ্রাসাগুলা গভর্নমেন্ট কলাপস করতে হবে। বিশেষ একটা জরুরি আইনের মধ্যে সব কলাপস, এই বাচ্চাগুলোর দায়িত্ব গভর্নমেন্ট নিতে হবে। মাত্র সামান্য বাচ্চা, 1,80,00,000 বাচ্চা, 1,80,00,000 বাচ্চার দায়িত্ব তারেক রহমান নিজে পারে। এত বিলিয়ন ডলার ফান্ডে আছে না, 1,80,00,000 বাচ্চা এতিম বাংলাদেশে মাত্র দেখলাম। 1,80,00,000 বাচ্চা যে মা বাপ নাই, মরে গেছে, ভাত খাওয়াতে পারে। এটা তো বড় ইন্টারেস্টিং পরিসংখ্যান আপনি বললেন তো। 1,80,00,000 20 কোটি লোক, তার মধ্যে 1,80,00,000 মানে প্রায় 2 কোটি। এতিম মা বাপ নাই, এগুলা গরিব, ভাত খেতে পারে না এরা, এরা মাদ্রাসা থাকে। সংখ্যাটা তো খুব উদ্বেগজনক। না না, 1,80,00,000 সামান্য বাচ্চা তো, এটা গরিব। কমলাপুর ঢাকা শহরে রাত্রেবেলা আমি ঘুরি তো দেখি তো, কমলাপুরে থাকে 6 থেকে 1200 বাচ্চারা থাকে, ঘুমায়। এটা মা বাপ চিনে না, আমরা হারাই গেছি। কত শিশু বলে, এরশাদ করছিল শিশু কি জানি পতকলি ট্রাস্ট, পতকলি, এটা শিশু বলে, এটা বলে এখনকার বলে কি শিশু, পতকলি শিশু আর কি। রাত্রে ঘুরবেন, খালি গাড়ি নিয়ে ঘুরবেন, আর দেখবেন পতকলি শিশু ঘুমাই আছে, কমলাপুরে বেশি থাকে, বাস স্ট্যান্ডে ঘুমাই থাকে, ফুটপাতে থাকে। পতকলি ট্রাস্ট সাত করেছিল, টোকাই না ভর্তি করতো। 1,80,00,000 বাচ্চা মাত্র, সামান্য 1,80,00,000 অর্গানাইজ করা, খাওয়ানো গভর্নমেন্টের কোনো ম্যাটার না। এইগুলা বন্ধ করা, তোমার আইন না করতে পারলে এগুলা ক্লোজ শাটডাউন করে সব বাচ্চা করে নিয়ে আসতে হবে। এই শেখ হাসিনা দায়ী আজকে এই সমাজ অবক্ষয়ের জন্য।
জন্য, সামাজিক অবক্ষয়ের জন্য শেখ হাসিনা নাম্বার দায়ী। সে টাকা পয়সা দিয়ে এগুলি স্টাবলিশ করছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জসিমউদ্দিন। আজকে একটি বেশ স্পর্শকাতর বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমি পরবর্তীতে দুঃখিত, এই আপনাদেরকে- বিষয়ে আপনি নিয়ে আসবেন, আমি বুঝতে পারি না, এটা একটা খুব sensitive পরবর্তীতে issue, আমরা আমি অন্য একটি বিষয় নিয়ে আবার এটা খুব সেন্সিটিভ ইস্যু, সামাজিক ভাবে খুবই সবাই sensitive issue এবং খুব নিউজ গুলা সবাই মর্মান্তিক। যখন দেখে না, এগুলা বাচ্চারাও আপসেট হয়ে যায়, বাংলাদেশে বাংলায় দেখে এগুলা। সেটাই। তবে এই সমস্ত কথাবার্তাগুলি বলা প্রয়োজন, বলার যত আলোচনা হবে অথবা ওরিয়েন্টেশন গুলো মাদ্রাসা প্রিন্সিপাল একটা অ্যাডভাইস রাখি, এখন একটা ওরিয়েন্টেশন কোর্স করতে পারে মাত্র না 10, 15, 20 হাজার এগুলা বা 50,000 শিক্ষক, এদের ডেকে না কোর্সের মধ্যে রাখা দরকার। তোমরা এই কাজটা করো না, তো হজ করে আসছো, দাঁড়িয়ে রাখছো, ছেলে মেয়ে বিয়ে করছো, এদেরকে ওরিয়েন্টেশন কোর্স করা দরকার, একটাই না। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সুস্থ Okay. থাকবেন প্রিয় দর্শক। এখন এ পর্যন্তই, ভালো থাকুন, ধন্যবাদ। ধন্যবাদ আপনার, ধন্যবাদ।